এসএসসি রিভিশন কোর্সের আমাদের পর্যায় সারণীর 2 নম্বর লেকচার আমরা পড়ব। ঠিক আছে, পর্যায় সারণীর 2 নম্বর লেকচার, পর্যায় সারণী লেকচার 2। পর্যায় সারণীর 2টা লেকচারে হওয়ার কথা ছিল, হয়তো বা আর একটা লেকচার লাগতে পারে, বাট আমি ট্রাই করব আজকের এই লেকচারের মাধ্যমে পুরোটা শেষ করে দেওয়ার। ঠিক আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও এবং সবাই ক্লাসে অ্যাটেন্টিভ থাকবা। ঠিক আছে, নিজেরা উল্টাপাল্টা কমেন্ট করবে না, নিজেরা উল্টাপাল্টা কমেন্ট করবে না। ঠিক আছে, তো দেখো আমরা গত ক্লাসে পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয়ের জন্য আমরা কিছু ট্রিক্স দেখছিলাম, কিছু নিয়ম পড়ছিলাম। তো আজকে পরীক্ষায় আসতে পারে এরকম কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত। ইলেকট্রন বিন্যাস থেকে পরীক্ষায় আসার মতো মোটামুটি 2টা বা 3টা টাইপস আছে এবং আমি সেই 2টা বা 3টা টাইপস দেখাবো এবং তারপরে আমরা যাব গ ঘ টাইপসে কী কী কোয়েশ্চেন আসতে পারে, যে পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা এই সম্পর্কিত কিছু প্রশ্নে। তো দেখো এখান থেকে এই চ্যাপ্টার থেকে ফেমাস যে ইয়াগুলো আসে, ইলেকট্রন বিন্যাসগুলো আসে, সেগুলো হচ্ছে ধরো কপার অথবা স্ক্যান্ডিনিয়াম। এগুলোর ইলেকট্রন বিন্যাস করতে বলে এবং ইলেকট্রন বিন্যাস করার পরে ইলেকট্রন বিন্যাসটা তুমি যেভাবে করবা সেটা থেকে একটু ব্যতিক্রম হয়। সেটা কেন ব্যতিক্রম হয় সেটা ব্যাখ্যা দিতে হয়। তো আমরা সবাই কপারের ইলেকট্রন বিন্যাস জানি। কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 29। আমি কি বলি ইলেকট্রন বিন্যাস করার সময় 1s 2s 2p, দেন 3s 3p, দেন 3d 4s 4p, দেন 4d 4f। এই চারটা তোমরা একটু বানায় নিবা। তো আমি এইভাবে চারটা বানায় নিলাম, দেন আমি ইলেকট্রন বিন্যাস করা শুরু করলাম। ঠিক আছে, ওকে। সো প্রথমে আমি দিলাম হচ্ছে 1s2, দেন আমি দিলাম 2s2, দেন আমি দিলাম 2p6, কারণ পিতে হাইয়েস্ট 6টা থাকতে পারে। তারপরে আনলাম হচ্ছে 3s2, 3s2 এর পরে আনলাম হচ্ছে 3p6, 3p6 এর পরে আনলাম হচ্ছে তোমার 4s2। আমার এখন পর্যন্ত কয়টা হলো দেখো, 2 2 4 6 10, 2 12, 6 18, 18 2 20, আর 3dতে আমি দিলাম 9, তাহলে আমার হয়ে গেল 29। তাহলে এইটাই হচ্ছে নিয়ম অনুযায়ী আমাদের কপারের ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে কি আমাদের নিয়ম অনুযায়ী কপারের ইলেকট্রন বিন্যাস। সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। এটাই হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী কপারের ইলেকট্রন বিন্যাস। সো এখন এক্সপেরিমেন্টালি দেখা গেছে যদি কখনো কোনো শেষের যে অরবিটালটা থাকে সেই শেষের অরবিটালটা যদি পূর্ণ বা অর্ধপূর্ণ হয় তখন সেই মৌলটা বেশি স্থায়ী হয়, বেশি স্টেবল হয়। মানে আমি কি বললাম, যে শেষের যে কক্ষপথ না, আমরা শেষের 2টা কক্ষপথকে নিয়ে চিন্তা করি। শেষের 2টা কক্ষপথ যদি কি হয়, পূর্ণ এবং অর্ধপূর্ণ, 2টাই যদি পূর্ণ হয়, অথবা কোনোটা পূর্ণ হয় কোনোটা অর্ধপূর্ণ হয়, অথবা 2টাই অর্ধপূর্ণ থাকে, সেই অবস্থায় এই যেই মৌলটা আছে সেই মৌলটা বেশি স্থায়ী হয়। ইভেন কেমিস্ট্রির প্রত্যেকটা মৌলের টার্গেটই হচ্ছে তারা কিভাবে স্থায়ী হতে পারে। দেখো মৌলগুলো একজনের সাথে আরেকজন বিক্রিয়া করে, সেই বিক্রিয়া করার কারণ কি? সেই বিক্রিয়া করার কারণ হচ্ছে যেন তারা কি হইতে পারে, স্থায়ী হইতে পারে, যেন তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এখানে 4s2 এটা স্থায়ী, 3d9 এটা হচ্ছে অস্থায়ী, কারণ এটা পূর্ণও না অর্ধপূর্ণও না। ইভেন যদি এরকম কোনো কন্ডিশন হয় যে আমরা একটা ইলেকট্রনকে ট্রান্সফারের মাধ্যমে আমরা সেটাকে পূর্ণ বা অর্ধপূর্ণ করে দিতে পারতেছি, তখন মৌলটা ঠিক সেই কাজটাই করবে। অর্থাৎ 4s2 থেকে একটা ইলেকট্রন সে দিয়ে দিবে 3dতে। তাদের বেনিফিটটা কি ভাই? আমার বেনিফিটটা হচ্ছে যে এখানে 4s1 এটা অর্ধপূর্ণ এবং 3d10 এটা পূর্ণ। আর আগে কি ছিল, 4s2 পূর্ণ, 3d9 এটা অর্ধপূর্ণও না পূর্ণও না।
এখন আমি একটা ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে আমি শেষের দুইটা অরবিটালের কন্ডিশনটা এমন করলাম যে একটা অর্ধপূর্ণ হইল আর একটা পূর্ণ হইল। তার মানে ঠিক এই কথাটা আমি বলছিলাম, যদি এমন কোনো কন্ডিশন সৃষ্টি হয় শেষের যে দুইটা অরবিটাল আছে সেই দুইটা অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ অথবা দুইটার সংমিশ্রণ, একটা পূর্ণ একটা অর্ধপূর্ণ, যদি এরকম কোনো কিছু হয় তখন মৌলটা বেশি স্থায়ী হয়। এবং সেইখানে হায়েস্ট আমরা কয়টা ইলেকট্রন ট্রান্সফার করব? নর্মালি একটা ইলেকট্রন আমরা ট্রান্সফার করব। একটা ইলেকট্রন ট্রান্সফার করে যদি দেখি এরকম কেস আমরা তৈরি করতে পারতেছি, এরকম কন্ডিশন আমরা তৈরি করতে পারতেছি, তখন সেই মৌলটা ইলেকট্রন বিন্যাসে ঠিক সেই কাজটাই করবে। তো এখানে অরবিটালগুলো পূর্ণ এবং অর্ধপূর্ণ হওয়ার কারণে এখানে কি হলো, আমাদের কপারটা বেশি স্থায়ী হলো, সেই জন্য কপারের যে ইলেকট্রন বিন্যাস সেই কপারের ইলেকট্রন বিন্যাসটা এরকম ব্যতিক্রম হলো। ঠিক এরকম একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে, সেটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 21। ঠিক আছে, সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানো। সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানো। ভাইয়া ব্লাড তোমার নিজের এতে মনে হয়। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও দেখি। আচ্ছা ঠিক আছে, এটা গেল একটা কোয়েশ্চেন, ফেমাস কোয়েশ্চেন। এটা আসে খতে। খতে আরেকটা কোয়েশ্চেন আসে, খতে আরেকটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে তোমার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 4s এ না গিয়ে কেন 3d-তে গেল, এরকম একটা কোয়েশ্চেন আসে। দেখো আমরা একটু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি। পটাশিয়াম হচ্ছে তোমার 19, তাইলে আমি প্রথমে 1s দিব, দেন 2s, দেন 2p, দেন 3s, দেন 3p, দেন 3d, দেন 4s, দেন 4p, দেন 4d, দেন 4f, দেন 5s, 5p। আমি আমার লাইফে এই চার্ট ছাড়া আমি ইলেকট্রন বিন্যাস করি নাই, কারণ আমি ভেজাল লাগাই ফেলি এই চার্ট ছাড়া করতে গেলে। সো আমিও আমার স্টুডেন্টদেরকে বলি তোমরা এই কাজটা করবে। তাহলে এখানে আসবে হচ্ছে 1s2, দেন 2s2, দেন 2p6, দেন কি 2p6, দেন এখানে আসে 3s2, দেন আসে হচ্ছে 3p6, দেন আসে হচ্ছে 4s2, 10, 12, 18, 4s1। এখন কোয়েশ্চেন হলো, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করতেছিলাম তখন 3p-র পরে নর্মালি আমরা ভাবতেছিলাম যে 3d আসবে, তাই না? আচ্ছা ওকে, তো আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে পটাশিয়াম।
ঠিক আছে, যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে তোমাকে একটা কোশ্চেন করতে পারে যে এই যে আমরা ইলেকট্রন বিন্যাসটা করলাম, দেখো নর্মালি আমি এই চার্ট দেখবো না, এই চার্ট দেখলে তো আমরা দেখতেই পারতেছি 3p পরে 4s আসে, 3p পরে 3d আসে না, 3p পরে 4s তারপরে গিয়ে 3d আসে, 3d পরে 4p এরকম ভাবে আসে। তো দেখো আমরা যদি নর্মালি সাজানোর চেষ্টা করি 1s তারপরে 2s 2p তারপরে 3s 3p 3d, ঠিক আছে, 3d এর এক্সিস্টেন্স আছে। তো এখানে কোশ্চেনটা হলো যে পটাশিয়ামের যে শেষ ইলেকট্রন, সেই শেষ ইলেকট্রনটা 3d তে না গিয়ে কেন 4s এ গেল। কোশ্চেনটা কি, যে এইখানে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটা 3d তে না গিয়ে 4s এ কেন গেল। দেখো সেইটার আনসারে প্রথমে তুমি লিখবা যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যায়, মানে লো এনার্জি লেভেল থেকে হাই এনার্জি লেভেলের দিকে যায়, হাই এনার্জি লেভেলের দিকে। অর্থাৎ ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যায়। প্রথমে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। তাহলে এইখানে যেহেতু তুমি দেখতেছো যে ইলেকট্রনটা 3d তে না গিয়ে 4s এ গেছে, তার মানে এতটুকু জিনিস তুমি শিওর যে 4s হচ্ছে নিম্ন শক্তি স্তর, তার থেকে উচ্চ শক্তি স্তর হচ্ছে 3d। কিন্তু সেটা তুমি কিভাবে প্রমাণ করবা? সেটা প্রমাণ করার জন্য তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং এজিমুজাল কোয়ান্টাম নাম্বার নিয়ে কাজ করতে হবে। জিনিসটা ইজিলি তোমাকে আমি বুঝাই। ধরো তোমাকে আমি বললাম যে ভাইয়া এস পি ডি এফ এগুলোর মধ্যে এস এর ভ্যালু হচ্ছে 0, পি এর ভ্যালু হচ্ছে 1, ডি এর ভ্যালু হচ্ছে 2, এফ এর ভ্যালু হচ্ছে 3। খুব ভালোভাবে খেয়াল করো। এখন একটা শক্তি স্তর সেটা কি উচ্চ শক্তি স্তর নাকি নিম্ন শক্তি স্তর, সেটা যাচাই করার জন্য আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে যোগ করে দেখতে হবে। দেখো এখানে দুইটা শক্তি স্তর নিয়ে আমাদের ডিল করতে হবে, একটা হচ্ছে 3d আর একটা হচ্ছে 4s। এখন তুমি কি দেখবা যে 3d এর প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3, 4s এর প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4। তাহলে এখানে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্লাস ডি এর যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। ডি এর ভ্যালুটা কি? ডি এর ভ্যালুটা হচ্ছে দেখো 2, দেখো এখানে লেখা আছে 2, তার মানে 3 + 2 = 5। এটা হচ্ছে 3d শক্তি স্তরের মান। আর এখানে যে 4s আছে, সেই 4s এর ক্ষেত্রে এটা হচ্ছে 4, দেন s এর ভ্যালু হচ্ছে 0। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা যোগ করে যে শক্তি স্তরের যে মানটা পাইলাম আমরা, সেই মানটা থেকে দেখা যাচ্ছে 4s এর শক্তি কম। দেখো ভ্যালুটা 4, 3d এটার ভ্যালু 5 এবং 3d এর ভ্যালু বেশি। তার মানে কি, ইলেকট্রন আগে কি করে, নিম্ন শক্তি স্তরে যায়, তারপর সেখান থেকে সে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে এখানে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা যোগ করে আমরা শক্তি স্তরের যে মান পেয়েছি, তার মধ্যে 4s এর শক্তি কম এবং 3d এর শক্তি বেশি। এই কারণে আমরা যেহেতু জানি ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে, তারপরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, সেহেতু 4s নিম্ন শক্তি স্তর হওয়ায় ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ প্রবেশ করেছে। ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ প্রবেশ করেছে। ঠিক আছে, তাহলে এটা শেষ, আনসার শেষ। এখন দেখো তাহলে এটা হচ্ছে তোমার
এটাও মোস্ট প্রবলি আহ্বায়ক নীতি টাইপের কিছু একটা। তো আমি যে হ্যাঁ এটা আহ্বায়ক নীতি, এটাই হচ্ছে আহ্বায়ক নীতি। সো এখানে যে একটা কথা বলতে চাই, এরকম কন্ডিশন তোমাকে আরও বিভিন্নভাবে কোয়েশ্চেন করতে পারে, যে ইলেকট্রন ধরো 4p-তে না গিয়ে ধরো যে ইলেকট্রন 4d-তে না গিয়ে ইলেকট্রন কেন ধরো 4d-তে না গিয়ে কেন সে 5s-এ আসলো, এই কোয়েশ্চেনটা তোমাকে করতে পারে, ঠিক আছে? অথবা এরকম আরও কোয়েশ্চেন তোমাকে করতে পারে। তো কখনো কখনো হয় কি, আমি তোমাকে একটা কন্ডিশন দেখাই, কখনো কখনো হয় কি যে তোমার এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার দুইটার যোগফল দুইটারই সমান হয়ে যায়। আচ্ছা তোমরা এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও দেখি, আমাকে এতটুকু বুঝছো কিনা আগে কমেন্ট করে জানাও, তারপরে আমি সেকেন্ড কন্ডিশনে যাচ্ছি। আমি সেকেন্ড একটা কন্ডিশনে যাব, তোমরা এতটুকু বুঝছো কিনা আমাকে বলো। আচ্ছা, তার মানে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে যোগ করে আমরা সেটা শক্তি স্তরের ভ্যালুটা পাই। তাহলে ভাই আমাকে যদি কোয়েশ্চেন করে যে ইলেকট্রন 4p-তে আগে ঢুকবে নাকি 5s-এ আগে ঢুকবে, আমাকে কি প্রশ্ন করলো যে ইলেকট্রন 4p-তে আগে প্রবেশ করবে নাকি 5s-এ আগে প্রবেশ করবে, তখন আমাদের কি করতে হবে, আমরা 4p এবং 5s-এর প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে যোগ করলাম। 4p এর জন্য আসতেছে 4 প্লাস প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, সহকারী কোয়ান্টাম সংখ্যা p মানে 1, আমরা 1 যোগ করলাম। 1 যোগ করার পরে আমরা যোগফল পাইলাম 5। আবার 5s আছে এখানে, 5s-এর ইয়া যোগ করে দেখলাম 5 প্লাস s এর ভ্যালু 0 ইকুয়ালস টু আসলো 5। দেখো এখানে 4p এবং 5s-এর মধ্যে আমরা দেখতে পারতেছি যে দুইটারই শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে যোগ করার পরে আমরা যেই ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা সমান। তাহলে কি ইলেকট্রন কি একই সাথে দুইটা কক্ষপথে প্রবেশ করবে? না, ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। কিন্তু ভাই এখানে তো কোনটা নিম্ন শক্তি স্তর, আমি কিভাবে বুঝবো যে এটা কোনটা নিম্ন শক্তি স্তর? কারণ এখানে তো দুইটার যে যোগফল, সেই দুইটার যোগফল তো সেম। আগের কন্ডিশনে দুইটা যোগফলের একটা ছোট ছিল একটা বড় ছিল, সেটা দেখে আমি বুঝতে পারছি যে আচ্ছা ঠিক আছে, যেটা ছোট সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, সেটার মধ্যে আগে ইলেকট্রন ঢুকবে, যেটা বড় সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, সেটার মধ্যে পরে ইলেকট্রন ঢুকবে। কিন্তু এখন তো আমার সেই প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে যোগ করে আমি যে ভ্যালুটা পাচ্ছি, সেই ভ্যালু দিয়ে তো আমি ডিফারেন্সিয়েট করতে পারতেছি না, কারণ দুইটা তো সেম। যদি কখনো এরকম হয় যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং যে সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে সেটার যে সেটার যোগফল যদি সমান হয়ে যায়, এরকম যদি কোনো কন্ডিশন হয়, প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফল যদি সমান হয়ে যায় দুইটা, তাহলে সেই দুইটির মধ্যে যেটির প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেটি নিম্ন শক্তি স্তর। এখানে দেখো 4p আছে 5s আছে, তার মধ্যে 4 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, 5 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দুইটার মধ্যে কোনটা ছোট? 4। তার মানে 4p হচ্ছে নিম্ন শক্তি স্তর। আর এই 5s এর মধ্যে এটা হচ্ছে 5, প্রধান কোয়ান্টাম সংখ্যা 5, তার মানে এটা 4 থেকে বেশি, তার মানে এটা উচ্চ শক্তি স্তর। তাহলে আমি কি বললাম? এটা কখন? এটা যখন আমি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা যোগফল দিয়ে যখন আমি কোনটা উচ্চ শক্তি স্তর এবং কোনটা নিম্ন শক্তি স্তর সেটা ডিফারেন্সিয়েট করতে ব্যর্থ হব, তখন আমি সেই রুলসে যাব যে যখন দুইটা সমান হয়ে যাবে তখন প্রধান কোয়ান্টাম সংখ্যার মধ্যে যেটার ভ্যালু কম সেটাই হচ্ছে নিম্ন শক্তি স্তর, প্রধান কোয়ান্টাম সংখ্যার মধ্যে যেটার ভ্যালু বেশি সেটাই হচ্ছে উচ্চ শক্তি স্তর। সবাই এতটুকু বুঝছো কিনা কমেন্ট করে জানাও।
সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও দেখি। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, তারপরে আমি অন্যান্য কন্ডিশনে চলে যাই। তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে এর বাইরে ইনশাল্লাহ কোশ্চেন আসবে না, ঠিক আছে? এর বাইরে কোশ্চেন আসার চান্স নাই। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা যাব যে পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, এই সমস্ত জিনিসপাতি নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, এই সমস্ত জিনিস নিয়ে কথা বলবো আমরা। আচ্ছা দেখো, তাহলে আমাদের পর্যায় সারণীটা যদি একটু লেখা ট্রাই করি, তাহলে এটা হচ্ছে HLI Na KRB CS FR, 2 হচ্ছে কি BE MG CA SR BA RA, 3 হচ্ছে SC এরকম ভাবে আছে, ঠিক আছে? আমি পুরোটা না লিখলাম, কারণ লিখলে অনেকটা টাইম যাবে। এখানে আছে হচ্ছে ধরো আমার 13, দেন এখানে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, আচ্ছা। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের পর্যায় সারণী। তো এখন এখানে পর্যায় সারণীর বাম থেকে, একই পর্যায়ে যদি আমি বাম থেকে ডানে যাই তখন কি ঘটবে, বা একই গ্রুপে যদি আমি উপর থেকে নিচে নামি তাহলে কি ঘটবে আমরা সেটা দেখব, ঠিক আছে? আমরা সেটা দেখব। ক্লিয়ার? ওকে। তো ধরো আমি বাম থেকে ডানে যাওয়ার জন্য আমি ধরো যে 2 নম্বর যে পর্যায়ের যে এগুলো আছে সেই 2 নম্বর পর্যায়ের মৌলগুলোকে বেছে নিলাম। নাকি আরো তো 2এই পড়ছে, তাই না? ওকে, 2 নম্বর পর্যায়ের মৌলগুলোকে আমি বেছে নিলাম যে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কি কমে নাকি বাড়ে। তো খেয়াল করো, লিথিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তখন আমি পাই 1s2 and 2s1। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে পাই 1s2 2s2। বোরনের ইলেকট্রন বিন্যাস করলে পাই 1s2 2s2 দেন 2p1। কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে পাই 2p2। অর্থাৎ আমি এই 2 নম্বর পর্যায়ের যাদেরই ইলেকট্রন বিন্যাস করি না কেন তাদের প্রত্যেকেরই 2টা করে শেল আছে, 2টা করে শক্তি স্তর আছে। দেখো তাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা অলওয়েজ 2, শেষ প্রধান বা হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অলওয়েজ 2। হোয়াট ডাজ ইট মিন? তাদের 2টা কি আছে, তোমার শক্তি স্তর আছে, তাদের কি আছে 2টা শক্তি স্তর আছে। দ্যাট মিনস আমি বাম থেকে যদি ডানের দিকে যাই তখন আমার শক্তি স্তর বাড়ে না, কিন্তু আমি যদি উপর থেকে নিচে আসি তখন শক্তি স্তর বাড়ে। তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে 1s1, লিথিয়ামের ক্ষেত্রে 1s1 1s2 2s1, সোডিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 দেন 3s1। দ্যাট মিনস এইভাবে আমি যখন উপর থেকে নিচে যাব তখন শক্তি স্তর বাড়তেছে, ইলেকট্রন অবশ্যই বাড়তেছে। কিন্তু তাহলে এদিকে মেইন ফ্যাক্টর কি, যে আমি যখন বাম থেকে ডান দিকে যাব তখন শক্তি স্তর বাড়বে না, কিন্তু কি বাড়তেছে ভাই? ইলেকট্রন বাড়তেছে, একটা করে ইলেকট্রন বাড়তেছে এবং একটা করে প্রোটন বাড়তেছে। তাহলে একটা করে যদি ইলেকট্রন বাড়ে, একটা করে যদি প্রোটন বাড়ে, তাতে কি হলো সেটা একটা জিনিস একটু চিন্তা করে দেখো। ধরো এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে লিথিয়াম যার কেন্দ্রে 3টা প্রোটন আছে, আর যার কক্ষপথে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন 2টা, দেন এখানে একটা ইলেকট্রন। লিথিয়ামের পরে আসছে বেরিলিয়াম যার কেন্দ্রে 4টা প্রোটন আছে,
এখানে 2টা ইলেকট্রন, দেন এখানে একটা ইলেকট্রন। সো এটাকে আরেকটু ছোট করে দেওয়া উচিত, লজিক্যালি এটা আরেকটু ছোট হবে। বোরনের ক্ষেত্রে যদি যাই তাহলে সেখানে 5টা প্রোটন আছে এবং সরি এখানে 2টা ইলেকট্রন হবে এবং এখানে তোমার দেন এইভাবে হইতে থাকবে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো যে আমি যখন বাম থেকে ডানে যাচ্ছি তখন শক্তি স্তর বাড়তেছে না, কিন্তু একটা করে ইলেকট্রন এবং একটা করে প্রোটন বাড়তেছে। এবং ইলেকট্রন এবং প্রোটন হচ্ছে বিপরীত ধর্মী চার্জযুক্ত এবং তারা কি করে, একে অপরকে আকর্ষণ করে। তাইলে তারা যদি একে অপরকে আকর্ষণ করে, আকর্ষণের রেজাল্ট কি? কাছাকাছি আসা, তাই না? দুজন দুজনকে আকর্ষণ করতেছে, হোয়াট ডাজ ইট মিন? তারা কাছাকাছি আসতে চায় এবং যদি তারা সুযোগ পায় তারা কাছাকাছি আসবে। তো যেহেতু এখানে দেখো একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে 3টা প্রোটন আর এখানে 3টা ইলেকট্রন, তাদের মধ্যকার যে আকর্ষণ, সেই আকর্ষণ থেকে 4টা প্রোটন এবং 4টা ইলেকট্রনের আকর্ষণ বেশি হবে। এই 4টা ইলেকট্রন এবং 4টা প্রোটনের কাছাকাছি আসার যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি এই লিথিয়াম থেকে বেশি হবে। আবার এখানে যে বোরন আছে সেই বোরনের টেন্ডেন্সি এই 2টা থেকে বেশি হবে। ঠিক আছে? তার মানে কি হবে? তারা কাছাকাছি আসতে চায়, অর্থাৎ তারা কাছাকাছি আসবে। তার মানে লিথিয়ামের যে প্রোটন এবং ইলেকট্রনগুলা যতটুকু কাছাকাছি আছে বা কাছাকাছি আসার সামর্থ্য আছে, বেরিলিয়ামের ইলেকট্রন এবং প্রোটনগুলোর কাছাকাছি আসার সামর্থ্য তার থেকে বেশি। যে কারণে এখানে যেটা হবে সেটা হচ্ছে লিথিয়ামের ইলেকট্রন এবং প্রোটনগুলা তারা যতটুকু কাছাকাছি আসবে তার থেকে বেরিলিয়ামের ইলেকট্রন এবং প্রোটনগুলা আরেকটু বেশি কাছাকাছি আসবে। দেন যেই বোরন যেটা আছে সেই বোরনের ইলেকট্রন এবং প্রোটন যেটা আছে সেই ইলেকট্রন এবং প্রোটনগুলা আরও কাছাকাছি আসবে। দ্যাট মিনস লিথিয়ামের যে শেপ, সেই লিথিয়ামের শেপ হচ্ছে এতটুকু, দেন বেরিলিয়ামের শেপ আরেকটু কম হবে, দেন বোরনের শেপ আরেকটু কম হবে। অর্থাৎ আমরা বাম থেকে যদি ডান দিকে যাই তখন শক্তি স্তর বাড়ে না, কিন্তু একটা করে ইলেকট্রন এবং একটা করে প্রোটন বাড়ে। এর ফলে তাদের মধ্যকার আকর্ষণ শক্তি বাড়ে, তার ফলে তাদের কাছাকাছি আসার বা সংকুচিত হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। সেই জন্য তাদের ব্যাসার্ধ কমে যায়, সেই জন্য তাদের আকার কমে যায়। তাহলে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার হ্রাস পায়। ঠিক আছে? সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, সবাই বুঝতে পারছো? এখন একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যদি একই গ্রুপে উপর থেকে নিচে নামি তাইলে কি কন্ডিশনটা ঘটে? আমরা যদি একই গ্রুপে উপর থেকে নিচে নামি তাহলে হাইড্রোজেনের কক্ষপথ হচ্ছে 1টা, লিথিয়ামের কক্ষপথ হচ্ছে 2টা, সোডিয়ামের কক্ষপথ 3টা। ঠিক আছে? তার মানে কি? তার মানে দেখো, উপর থেকে যখন নিচে নামি তখন ইলেকট্রন সংখ্যা বাড়ে, প্রোটন সংখ্যা বাড়ে, ঠিক আছে, তাদের মধ্যকার আকর্ষণও বাড়ে, ঠিক আছে, কিন্তু মেইন কথা হইল যে তাদের বাইরে নতুন করে একটা শক্তি স্তরের জন্ম নেয়, নতুন করে একটা শক্তি স্তর চলে আসে। যেহেতু নতুন করে যে শক্তি স্তরগুলো আসে সেগুলা তার পূর্বের শক্তি স্তর থেকে বড় হয় বা উচ্চ শক্তি স্তর সম্পন্ন হয়, সেহেতু উপর থেকে নিচে গেলে পারমাণবিক যে আকার, সে পারমাণবিক আকার বৃদ্ধি পায়। উপর থেকে নিচে গেলে কি হয়? পারমাণবিক আকার বৃদ্ধি পায়। তাহলে এটা মনে রাখো, উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পাবে। ব্যাপারটা এরকম ভাবে
উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় এবং বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কি পায়? হ্রাস পায়। এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, তারপরে যাও। তারপরে আমরা দেখব হচ্ছে, এটার পরে আমরা দেখব হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি মানে কি? আগে আয়নীকরণ শক্তির আমরা ডেফিনেশন বলি, ডেফিনেশনের পরে আমরা যাব যে আয়নীকরণ শক্তি যেটা আছে সেটা বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে নামলে কি হয়, ঠিক আছে? দেখো, ধরো এটা হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের শেষ কক্ষপথে এখানে দুইটা, দেন এখানে একটা ইলেকট্রন আছে। লিথিয়ামের শেষ কক্ষপথ থেকে যদি এখান থেকে আমি একটা ইলেকট্রনকে সরায় নেই, তখন লিথিয়াম আয়ন হয়ে যাবে। তার মানে দেখো, তখন আমরা লিথিয়ামকে লিখব Li+ আকারে, কারণ লিথিয়াম থেকে আমরা একটা ইলেকট্রনকে সরায় দিছি। তার মানে লিথিয়াম থেকে একটা ইলেকট্রনকে সরায়ে আমরা লিথিয়ামকে আয়ন বানাতে পারি। লিথিয়াম থেকে একটা ইলেকট্রনকে সরায়ে আমরা লিথিয়ামকে কি বানাইতে পারি? আয়ন বানাইতে পারি। তাইলে এই যে পরমাণুর শেষ শক্তিস্তর থেকে, পরমাণুর শেষ শক্তিস্তর থেকে একটি ইলেকট্রনকে যদি আমরা সরায় ফেলি, সরায় ফেললে আমাদের কিছু শক্তি প্রয়োগ করতে হবে। কেন? কারণ এইদিকে ইলেকট্রন এবং প্রোটন একে অপরকে কি করতেছে? আকর্ষণ করতেছে। অর্থাৎ এইখানে যে প্রোটনগুলো আছে সেই প্রোটনগুলা সেই ইলেকট্রনটাকে তোমার ধরে রাখার ট্রাই করতেছে, এবং আমরা কি করতেছি? সেই ইলেকট্রনকে সরায় আনতেছি। তাহলে সরায় আনতে গেলে আমাদেরকে সেখানে শক্তি প্রয়োগ করতে হবে না? অথবা সিম্পল এতে যাও, আমরা ফিজিক্সে যাই, যে এখানের ইলেকট্রন এবং এখানে প্রোটনের মধ্যে একটা ফোর্স এক্সিস্ট করতেছে। ফোর্স কি এক্সিস্ট করতেছে? একটা ফোর্স। সেই ফোর্সটাকে কি বলা হবে? কুলম্ব ফোর্স। কেন? কারণ কুলম্বের সূত্র যে কোন বলকে বর্ণনা করে? দুটি চার্জের মধ্যকার বলকে বর্ণনা করা হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে এখানে ইলেকট্রন একটা চার্জ, এখানে প্রোটন তিনটা, তারা চার্জ। তাহলে দুইটা চার্জের মধ্যবর্তী যেই বল কাজ করতেছে সেই বলকে বলা হয় কুলম্ব বল, কুলম্ব ফোর্স। তাহলে এখানে ভাই একটা কুলম্ব ফোর্স কাজ করতেছে, এবং আমরা কি করতেছি? এই ফোর্সের এগেইনস্টে সেই ইলেকট্রনের সরণ ঘটাচ্ছি। তাহলে আমরা যখন ফোর্সের এগেইনস্টে ইলেকট্রনের সরণ ঘটাবো, তখন বল ইনটু সরণ মানে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। তার মানে আমাদের কাজ এবং শক্তি দুইটা সেম রাশি, তার মানে আমাদের শক্তি খরচ করতে হবে। কেন শক্তি খরচ করতে হবে? কারণ আমরা ফোর্সের এগেইনস্টে কাজ করতেছি, ফোর্সের বিরুদ্ধে কাজ করতেছি, সেই জন্য আমাদের শক্তি খরচ করতে হবে। তার মানে পরমাণুর শেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রনকে সরিয়ে দিতে যেই পরিমাণ শক্তি খরচ হয়, যেই পরিমাণ কাজ করতে হয়, তাকেই বলে আয়নীকরণ শক্তি। কিন্তু ডেফিনেশনটার মধ্যে একটু চেঞ্জ আসবে। তোমাকে আমি বললাম যে ভাইয়া তুমি সেই ইলেকট্রনটাকে সরায় দাও, ইলেকট্রনটাকে তুমি সরায় আয়না তুমি যেটা করলা এই জায়গায় রাখলা। অনেক সময় বাংলা সিনেমায় কি করে বাবা? নায়ক এবং নায়িকা, নায়িকা সবসময় বড় ধনী বাপের সন্তান থাকে, নায়ক হচ্ছে রিক্সাওয়ালা টাইপ কিছু একটা থাকে। তো বাবা কি করে? সেই মেয়েটাকে এনে ঘরের ভিতরে দরজা দিয়ে আটকায় রাখে। সে আটকায় রাখলে কি হইল? সে নায়িকা সবসময় চায় যেন দরজা ভেঙে নায়কের কাছে চলে যেতে পারে। অর্থাৎ আকর্ষণ থাকলে তাদের টেন্ডেন্সি থাকবে কাছাকাছি আসার। তুমি এখানে দেখো প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ শক্তি আছে, তুমি কি করলা?
সেই ইলেকট্রনটাকে একটু দূরে নিয়ে রাখা দিলা, ইলেকট্রন একটু পরে তার আকর্ষণের কারণে এখানে সুন্দর মতো এসে কক্ষপথে বসে থাকবে। অর্থাৎ তোমার যে আয়নীকরণ করার যে প্রক্রিয়া বা প্রসেস সেটা ব্যাহত হবে। তাহলে ভাই আমাদের কি করতে হবে? তাহলে হচ্ছে আমাদের এরকম একটা কাজ করতে হবে, ইলেকট্রনটাকে আমার এমন দূরত্বে সরাইতে হবে যেন সেই ইলেকট্রনটা এই প্রোটনের কাছে ফিরে আসার আর কোনো চান্স না পায়, ফিরে আসার কোনো সম্ভাবনা না থাকে, ফিরে আসার কোনো টেন্ডেন্সি না থাকে। গাণিতিক ভাষায় বললে ইলেকট্রনটাকে এমন দূরত্বে সরাইতে হবে যেই দূরত্বে গেলে পরে এই প্রোটন এবং সেই ইলেকট্রনের মধ্যকার বলের মান একেবারে জিরো হবে। তাহলে ভাই এটা আমরা কিভাবে নির্ধারণ করব? আমাকে কতটুকু দূরত্বে সরাইতে হবে? ওকে দেখো আমি বুঝাচ্ছি। দেখো আমি বুঝাচ্ছি এইখানে আমাকে কত দূরত্বে সরাইতে হবে। দেখো এই যে প্রোটনের যে চার্জ সেটাকে আমি দিলাম Q1, ইলেকট্রনের চার্জকে দিলাম Q2। তাহলে ভাই তাদের মধ্যকার যে ফোর্স, সেই ফোর্সকে আমরা যদি কুলম্ব বলের মাধ্যমে প্রকাশ করি তাহলে F equals to C into Q1 Q2 by d square। তার মানে দেখো আমি কি বের করতে যাচ্ছি? তাদের দূরত্বটা বের করতে যাচ্ছি যে তারা কতটুকু দূরত্ব থাকলে তাদের ফোর্সের ভ্যালু কত হবে? জিরো হবে। তাহলে আমি এদিকে ফোর্সের ভ্যালুটা জিরো বসাই। ফোর্সের ভ্যালুটা যদি আমি জিরো বসাই তাহলে আমি পাই C ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। আমি একটু এখানে লিখি, জিরো ইকুয়ালস টু C ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। তার মানে আমার হাতে এমন একটা সমীকরণ আছে যে সমীকরণটা জিরোর সমান। একটা সমীকরণ কখন জিরো হবে ভালোভাবে চিন্তা করো। যখন সমীকরণটা লব জিরো হয় তখন সমীকরণটা জিরো হবে। অর্থাৎ আমি যদি এইভাবে লিখি যে 0/3 এটার আনসার কত ভাই? জিরো। আমি যদি লিখি 0/100 এটার আনসার কত? জিরো। আমি যদি লিখি 0/1000 1 লাখ এটার আনসার কত? জিরো। অর্থাৎ একটা ভগ্নাংশের লব যখন জিরো হবে তখন সেটা পুরা ভগ্নাংশের মানে কি হয়ে যাবে? জিরো। কিন্তু এদিকে একটা প্রবলেম আছে, এদিকে যে ভগ্নাংশের লব, সেই ভগ্নাংশের লব কখনোই জিরো হওয়া পসিবল না। কেন পসিবল না তোমাকে আমি বলি। এখানে যে সি, সেই সি এর একটা ভ্যালু আছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার স্কয়ার কুলম্ব। অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট যেটা জিরো হবে না। সেকেন্ডলি Q1 অর্থাৎ প্রোটন, এখানে লিথিয়ামের 3টা প্রোটন এক্সিস্ট করতেছে অলরেডি। সো লিথিয়ামের 3টা প্রোটন যেহেতু এক্সিস্ট করতেছে তার মানে সেখানে 3টা চার্জ আছে, পজিটিভ চার্জ, সেটা জিরো হইতে পারে না, চার্জ তো আছে। তার মানে Q1ও জিরো না। তাহলে ভাই Q2 না, Q2 জিরো না, কারণ Q2 তো ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কি চার্জ আছে না? ইলেকট্রনের চার্জ হতো -1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে ইলেকট্রনের তো এই চার্জ আছে -1.6 × 10⁻19। সো এটাও তো জিরো না। তার মানে এই যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশটার যে লব আছে সেই লব একটা ফিক্সড ভ্যালু, আমরা বলতে পারি ফিক্সড নন জিরো ভ্যালু। অর্থাৎ এমন একটা ভ্যালু যেটা কখনোই জিরো হবে না। তাহলে সেই ভগ্নাংশটাকে আমরা কিভাবে জিরো বানাইতে পারি? সেই ভগ্নাংশটাকে যদি জিরো বানাইতে চাই তাহলে নিচের যেই জিনিসটা আছে সেই জিনিসটাকে অসীম পর্যন্ত নিতে হবে। জিনিসটা একটু ইমপ্লিকেশন দেখাই। ধরো উপরের লবকে যদি আমি ফিক্সড রেখে, উপরের লব হচ্ছে ধরো 1/1, তাহলে সেটা আনসার আসে 1। উপরের লবকে ফিক্সড রেখে আমি যদি নিচের ভ্যালুটা বাড়াইতে থাকি তখন আলটিমেট আনসারের মান কমতে থাকে। তুমি একটা জিনিস ভালোভাবে চিন্তা করবে, দেখো আমি তোমাকে জিনিসটা দেখাই। 1/1 সেটার আনসার কত ভাইয়া? 1। 1/10 সেটার আনসার কত ভাইয়া? 0.1। 1/100 সেটার আনসার কত ভাইয়া? 0.001। 1/1000 এটার আনসার কত? 0.001। 1/10,000 এটার আনসার কত? 0.0001। হোয়াট ডাজ ইট মিন? আমরা যদি লবকে ফিক্সড রেখে হরকে যদি বাড়াইতে থাকি, দেখো 1 থেকে 10-এ আসছি, 10 থেকে 100-এ আসছি, হরকে যদি বাড়াইতে থাকি তখন আলটিমেট রেজাল্টের মান কমতে থাকবে।
তার মানে দেখো হরকে লবকে ফিক্সড রেখে হরের মান 1 ছিল 10, 1 থেকে এটাকে 10 বাড়াইছি, এটা 10 গুণ কমে দিয়েছে 0.1 হয়ে গেছে। 10 থেকে 100-এ আসছে, এটা 0.001 হয়ে গেছে। 100 থেকে 1000-এ আসছে, নিচেরটা বাড়াইছে, এখানে আলটিমেট রেজাল্টের মান কমে গেছে 0.001 চলে আসছে। সরি, এটা এখানে আরেকটা জিরো হবে। তার মানে আমরা যদি লবকে ফিক্সড রেখে নিচের ভ্যালুটাকে যদি বাড়াইতে বাড়াইতে হাজার লক্ষ কোটি 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 করতে করতে সেটাকে যদি অসীম পর্যন্ত নিয়ে যায়, ধরো ভ্যালুটা একটা সময় 0.0000000 এদিকে অনেক জিরো হবে, তারপরে 1 হবে, সো সেটাকে আমরা জিরো ধরতে পারি। তার মানে এইদিকে যে ডি আছে সেটাকে যদি আমরা ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাই, অসীম পর্যন্ত নিয়ে যাই, লবটা যেহেতু ফিক্সড সেহেতু তখনই একমাত্র পসিবল সেই ভগ্নাংশটার ভ্যালু 0 আসার। তার মানে ডিটা হইতে হবে অসীম। সেই জন্যই ডেফিনেশনটার মধ্যে এরকম আছে। তার মানে কি, এই ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণ বল কখন 0 হবে, কখন তাদের ফিরে আসার আর কোনো টেন্ডেন্সি থাকবে না, যখন তুমি ইলেকট্রনটাকে অসীম দূরত্ব পর্যন্ত নিতে পারবা। সেই জন্য ডেফিনেশনটা হচ্ছে এরকম যে একটি পরমাণুর শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি খরচ হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এখন এদিকে একটা কথা আছে, আমরা একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন সরাবো, এত ইজি না ব্যাপারটা যে তুমি এটা হাতে ধরলা তারপরে সরাই দিবা। সেই জন্যে আমরা একটা পরমাণু নিয়ে কাজ করি না, এক মৌল পরমাণু নিয়ে কাজ করি। কারণ কি? কারণ হচ্ছে এক মৌল পরমাণু নিয়ে যখন কাজ করি তখন জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি করতে পারবো। যেমন তোমাকে যদি বলি ভাইয়া তুমি একটা সোডিয়াম পরমাণুর আয়নীকরণ শক্তি বের করো, একটা সোডিয়াম পরমাণুকে নিয়ে তুমি কাজ করতে পারবে না ল্যাবরেটরি লেভেলে। তুমি কাজ করতে পারবা 23 গ্রাম সোডিয়াম পরমাণু নিয়ে, সেখানে এক মোল পরমাণু আছে। সেই জন্য ডেফিনেশনটাকে আরেকটু আমরা চেঞ্জ করি যে এক মোল পরমাণুর শেষ কক্ষপথ থেকে এক মোল ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যেই পরিমাণ শক্তি খরচ হয় তাকেই আয়নীকরণ শক্তি বলে। অ্যান্ড দ্যাটস দ্য ডেফিনেশন। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। আমি একটু ফ্যানটা একটু ছাড়ি। আচ্ছা, ডেফিনেশনটা একজন আরেকবার বলতে বলছে, আমি ডেফিনেশনটা একটা আরেকবার বলি। সেটা হচ্ছে, যদি আমি কি করি, এক মোল পরমাণুর শেষ কক্ষপথ থেকে এক মোল ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিই, তখন আমার যেই পরিমাণ শক্তি খরচ করতে হবে সেটাকেই বলা হয় আয়নীকরণ শক্তি। ঠিক আছে? এই ডেফিনেশনটা আরও একটা কিছু অ্যাড করা হয়, সেটা হচ্ছে নর্মালি পরমাণুগুলা ইলেকট্রনগুলোকে ছাড়তে চায় না। তারা তখনই ছাড়ে যখন তারা গ্যাসীয় অবস্থায় যায়। তারা কঠিন অবস্থায় অথবা তরল অবস্থায় থাকাকালীন তারা ছাড়তে চায় না ইলেকট্রন। সেই জন্য ডেফিনেশনটাকে আমরা আরেকটু আগায় নিই, সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর এক মোল ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যেই পরিমাণ কাজ করতে হয় সেটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। ঠিক আছে? একজন আমাকে বলছে যে ভাইয়া আপনি এখন এত হুট করে এত আস্তে আস্তে পড়ানো কেন স্টার্ট করলেন? সেটার কজ হচ্ছে যে এখন এমনি গরমের সময়, আরেকটা হচ্ছে যে বেশি বেশি ক্লাস নিতে হয়, দিনে দেখা যায় 2-3টা ক্লাস থাকে। সো একটা ক্লাসে যদি এনার্জি খুব বেশি লস করে ফেলি তখন আরেকটা ক্লাসে এনার্জি পাওয়া যাবে না। এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে যে এত স্পিডে পড়াইলে স্টুডেন্টরা অনেক দেখা যায় যে 30%-40% স্টুডেন্টরা বুঝে না, তাদের জন্য জিনিসটা আবার রিপিট করতে হয়। সো সেখানে পরিশ্রমটা বেশি যায়। আর আস্তে আস্তে পড়াইলে সব স্টুডেন্টরাই মোটামুটি 95%-99% স্টুডেন্টরা সেটা ক্যাপচার করতে পারে।
দ্যাটস ওয়াই এই ডিসিশন নেওয়া। ঠিক আছে, আচ্ছা একদম হচ্ছে ডেফিনেশনটা লিখে, তা ডেফিনেশনটা তোমাদের বই লেখা আছে, তারপর আমি লিখে দিই, লিখে নাও ডেফিনেশনটা। গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর বা একমোল কোনো পরমাণুর শেষ শক্তিস্তর থেকে বা কোনো পরমাণুর শেষ শক্তিস্তর থেকে এক মৌল ইলেকট্রন অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি খরচ হয় তাকে আয়নীকরণ শক্তি বলে।